আজকে ক্লাসে আমি পড়াবো হচ্ছে pipeline construction and risk assessment techniques. ওকে, তো এখানে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মেইনলি প্রথমে পড়াবো পাইপলাইনের ম্যানুফ্যাকচারিং মেথড নিয়ে। ওকে, পাইপলাইন যদি ম্যানুফ্যাকচার করতে যাই there is 4 methods. ওকে, এগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে seamless pipe, দুই নাম্বার হচ্ছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স welded pipe, then longitudinal pipe, আর 4 নম্বর হচ্ছে স্পাইরাল সাবমার্জড আর্ক ওয়েল্ডেড পাইপ। ওকে, সিমলেস পাইপগুলো হচ্ছে নরমালি খুবই ছোট সাইজের হয়, লাইক 450 মিলিমিটার অথবা এর চাইতে কম ডায়ামিটার। পয়েন্টগুলো লিখি, সিমলেস পাইপ নরমালি হয় 450 মিলিমিটার অথবা লেস। তো যে মেথডে হচ্ছে সিমলেস পাইপ ম্যানুফ্যাকচার করা হয়, মেইন মেথডগুলো হচ্ছে রোটারি ফোর্জিং, প্লাগ মিল এবং এক্সট্রুশন। তো প্লাগ মিলটা নর্মালি একটু বেশি ইউজ করা হয়। এখানে প্লাগ মিলে যেটা করা হয় যে নর্মালি আমরা প্রথমে হচ্ছে একটা টিউব নেওয়া হয়, দেন হচ্ছে বড় একটি স্টিলের টিউব নেওয়া হয় which is like a cylindrical tube. দেন যেটা করা হয় সেই টিউবের মধ্যে আমি একটা প্লাগ দিয়ে হচ্ছে গর্ত করি এবং টিউবের ভিতরে পুরো জায়গাটা পিয়ার্স করে, মানে হচ্ছে যে সলিড টিউব নিয়ে মাঝখানে হচ্ছে কি বলে মাঝখানের জায়গাটা কেটে ফেলি। প্রথমে হচ্ছে আমি লোহার একটা সলিড টিউব বানাই, সিলিন্ড্রিক্যাল একদম পুরো সলিড, দেন মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমি বলে যে খুঁড়ে ফেলি কিংবা ধরো পিয়ার্সিং করি বা যেভাবে হোক, মানে মাঝখানের অংশটা আমি হচ্ছে কেটে বের করে আনি। এভাবে হচ্ছে আমি প্লাগ মিল
এরপর হচ্ছে ভিতরে জায়গাটা হচ্ছে আমি মসৃণ করি, দেন এটা পাইপ হিসেবে রেডি হয়ে যায়। ওকে, এখানে নর্মালি সিমলেসে কোনো ধরনের ওয়েল্ডিং করা হয় না। ওকে, অন্য তিনটার মধ্যে তোমরা দেখবো যে ওয়েল্ডেড আছে, সিমলেসের জন্য কোনো ওয়েল্ডিং করা হয়। সিমলেস হচ্ছে জাস্ট কোনো ইয়া থাকবে না, মানে কোনো পাইপ জোড়া লাগানোর ব্যাপার থাকবে না, জাস্ট পুরো জিনিসটা প্রথমে সলিড বানায় দেন হচ্ছে ভিতরের অংশটা কেটে বের করে ফেলা। এটা হচ্ছে আমার সিমলেস পাইপের সিস্টেম, মানে বেশ কয়েকটি সিস্টেম, যার একটা হচ্ছে প্লাগ মিল। রোটারি ফোর্জিং হচ্ছে ফোর্জ করা হবে, মানে হচ্ছে বানানো হবে যখন তখনই হচ্ছে গোল করে বানানো হবে। ওকে, আর এবার আসি আমরা ওয়েল্ডেড পাইপের ব্যাপারে। ওয়েল্ডেড পাইপ যেটা হয়, ওয়েল্ডেড পাইপ বানানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমি প্রথমে একটা স্টিলের পাত বানাবো, পাতলা স্টিলের পাত বানাবো, দেন বানায় লাইক চারকোনা পাতের মতো বানাবো। লাইক এরকম চারকোনা পাত বানাবো প্রথমে স্টিলের, দেন হচ্ছে এই পাতের এই অংশ এবং এই অংশ জোড়া লাগাই দিব, ভাঁজ করে এই দুইটা অংশ একসাথে ওয়েল্ড করে দিব, তাহলে আমার পাইপ তৈরি হয়ে গেল। এখানে লাইক আমার ইআরডব্লিউ যে সিস্টেমটা আছে বা ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডেড পাইপ, এখানে যেটা হয় যে প্রথমে হচ্ছে একটা রোল করার শীট নিব আমি, স্টিলের শীট, দেন হচ্ছে এটাকে আমি স্ট্রেক করব প্রথমে। রোল করার শীটকে, মানে শীট রোল হয়ে আছে যেভাবে হচ্ছে আমরা লাইক কাপড়ের দোকানে লাইক আমরা দেখি যে কাপড়গুলো যেমন রোল করা থাকে ওরকম রোল করা, স্টিলগুলো এরকম রোল করা থাকে, সেই রোল করে স্টিলটাকে প্রথমে বের করে আনি, তেমন সেটাকে কমপ্লিটলি ইয়া করা হয়, স্ট্রেট করা হয়। দেন যেটা করা হয় এটা এঁকে দিলে বুঝাইতে পারবা। এই ধরো তোমার রোলার, এই রোলারের ভিতর হচ্ছে স্টিল গুলো হচ্ছে রোল করা আছে, রোলার থেকে হচ্ছে আমার স্টিলটা বের হবে। সো প্রথমে আমি হচ্ছে এটাকে স্ট্রেট করব, সেট করার জন্য এরকম হচ্ছে কিছু রোলারের ভিতর দিয়ে আমি স্টিলের পাতটাকে নিয়ে যাব কমপ্লিটলি স্ট্রেট করার জন্য। তারপর যখন বের হয়ে আসলো তখন কি করব, তখন হচ্ছে স্টিলের পাতটাকে আমি এই দুই প্রান্ত একসাথে করে লাগাই দিব। ওকে, দুই পাশ দিয়ে চেপে এদিকে টাইপ অফ রোলার থাকে, এগুলো দিয়ে দুই পাশ দিয়ে চাপ দিয়ে এদেরকে এরকম একসাথে লাগাই দেওয়া হয় এবং এই জায়গাতে হচ্ছে আমি ওয়েল্ড করে দিব। এইভাবে করে হচ্ছে আমি পাইপ বানাবো। আর এখানে যেটা করে ওয়েল্ডিংটা করা হচ্ছে আমি এইগুলাকে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক কারেন্টের মধ্য দিয়ে, ইটস লাইক এ স্লাইডার টাইপের ওয়েল্ড, মানে হচ্ছে আমি লাইক এরকম একটা জিনিসের মধ্যে দিয়ে পাস করাবো। ওকে, এই জিনিসটা হচ্ছে যে আমার হাই ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক কারেন্ট ওয়েল্ড। সো এটা হচ্ছে যেটা করবে যে
এই দুই অংশকে কন্টিনিউয়াসলি ওয়েল্ড করা শুরু করবে। এই পাইপগুলো খুব স্মল সাইজে পাওয়া যায়, নরমালি 500 মিলিমিটার অথবা লেস। তারপর এরপরে আমরা আসি হচ্ছে LSAW বা লঙ্গিটিউডিনাল সিম সাবমার্জ আর্ক ওয়েল্ডেড পাইপ, LSAW বলে পরিচিত। এই ধরনের পাইপে এই ধরনের পাইপের জন্য যেটা করা হয় যে প্রথমে আমি স্টিলের প্লেট নিব, দেন হচ্ছে আমরা পাইপের লেন্থ যত দূর হবে, 30 ফিট পাইপ বানাই তাহলে 30 ফিট, ওই 30 ফিট কাটবো স্টিলের প্লেট থেকে। দেন করব কি, ওই এজ গুলো আছে যে প্লেটের, সেগুলোকে হচ্ছে ফার্স্টে ক্রিম্প করব এবং তারপর এই এজ গুলাকে ইউ শেপ করে বাঁকাবো। ফাইনালি যেটা করব যে একটা ও শেপে আমি এজ গুলাকে বাঁকায় ফেলবো। ওকে, সো পাইপটা হচ্ছে শুরুতে থাকবে এরকম স্টিলের প্লেট, দেন এই স্টিলের প্লেটকে আমি প্রথমে হচ্ছে যে ইউ শেপে ইয়া করবো, অনেকটা হচ্ছে কাইন্ড অফ লাইক প্লেটটা তো আছে, প্লেটের দুই সাইড হচ্ছে এরকম করে আমি সাইডটাকে হচ্ছে এইভাবে বাঁকায় ফেলবো প্রথমে। দেন যেটা করব বাঁকা, দেন হচ্ছে এটাকে প্রেসার দিব। প্রেসার দিলে যেতে হবে মাঝখানে জায়গাতে যা ছিল তাই থাকবে, সাইডের এটা হচ্ছে ডাবল হয়ে লেগে যাবে, ডাবল হয়ে যাবে অনেকটা। তারপর আমি যেটা করব যে এই মাঝখান দিয়ে একটা ইউ টাইপের প্রেস ঢুকাবো, সো পুরো পাইপটা হচ্ছে অনেকটা এরকম হয়ে যাবে। এরপর এই স্টিলের পাতটাকে আমি আচ্ছা এক মিনিট, আমি বই থেকে কল আসছে বুঝলাম। কিসের? ওকে, হুম হুম, ওকে সরি, ডিপার্টমেন্ট থেকে কল আসছিল। এরপরে ইউটাকে আমি পরে হচ্ছে একটা ও টাইপ প্রেস বানাবো। এটা কাইন্ড অফ লাইক চার কোণ একটা ইয়া থাকবে, সেটার ভিতরে ঢুকে এটাকে এরকম ও এর মতো একটা বানিয়ে দিব, আর এখানে হচ্ছে ইউ টাইপ। দেন হচ্ছে আমি ও এর মাথায় যেটা, এটাকে হচ্ছে আমি ওয়েল্ড করব। বুঝে গেল? আর সাবমার্জ সিস্টেমে যেটা করা হয় যে এখানে হচ্ছে যে আমি
সাবমার্জ বা এসএসডব্লিউ এগুলো হচ্ছে নরমালি 400 মিলিমিটার কিংবা তার চেয়ে বেশি ডায়ামিটার পাইপ বানানোর জন্য ইউজ করা হয়। এখানে প্রথমে হচ্ছে আমি একটা স্টিলের রোল নিব, কিন্তু হট, অর্থাৎ টেম্পারেচার অনেক হাই থাকবে, এবং একটা রোলারের ভিতর দিয়ে পাস করে হচ্ছে ওগুলো সোজা করব। ওকে, এবং একই সাথে এর যে এজ গুলো আছে এজ গুলাকে হচ্ছে ওয়েল্ডিং এর জন্য প্রিপেয়ার করব। দেন আমি ওই স্টিলের পাতটাকে একটা কয়েলের মতো করে ঘুরে ফেলবো, বাঁকায় ফেলবো, এবং বাঁকানোর পরে যেটা করব যে এরপর তাদেরকে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং বলে, ওইভাবে করে ওয়েল্ড করে দিব। So this is the 4 different ways we can use for manufacturing of steel pipe. So next আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই জন্য আমাদের ল্যান্ড প্রিপারেশন এক্সকাভেশন পাইপ স্ট্রিংিং এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে জমি কিনতে হয়, অনেক একটা জমি লিজ নেওয়া হয়। সো সে কথা বলতে গেলে আমি এটাকে বলতে পারি ল্যান্ড ওনার্স কনসেন্ট। এতে জমি কেনা বা জমি লিজ দেওয়ার মাধ্যমে এই কাজটা করা হয়। দেন আমি একটা ওয়ার্কিং করিডোর বানাই। তারপর স্ট্রিমিং করি, টপ সয়েল উপরে মাটি তুলে ফেলি। দেন এক্সকাভেশন করি। পাইপ স্ট্রিঞ্জিং এর মানে হচ্ছে আমরা পাইপটা বসাই। 6 নাম্বার ব্যাক ফিলিং, আবার মাটি চাপা দিয়ে দিই। কেন আমরা এরকম মাটি চাপা দিই? মাটি চাপা দেওয়ার সুবিধাটা হচ্ছে এটা অনেক ধরনের ড্যামেজ থেকে পাইপটাকে প্রোটেক্ট করে, এবং আমার যে ল্যান্ডটা আমি ইউজ করেছি সেই ল্যান্ডটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে হেল্প করে। আর অফশোর পাইপলাইন ইচ্ছা করলে ওগুলো হচ্ছে ট্রেঞ্চ দিয়ে বাইরে করা যায়, কিন্তু আবার তারা সি ফ্লোরে রাখলেও কোনো সমস্যা নেই। এখানে ট্রেঞ্চ করা আমার এক্সট্রা কোনো বেনিফিট খুব একটা অ্যাড করে না। অফশোর পাইপলাইনের ক্ষেত্রে প্রথম যেটা জিনিস করতে হয় সেটা হচ্ছে যে আমার প্রথমে সার্ভে করতে হয়। সার্ভে করে ডিটারমাইন করতে হয় যে আমার পানির নিচে সয়েলটা কিরকম আছে। দেন আমাকে রুটটা ঠিক করতে হয়, এবং অন্য পাইপলাইনের রুটগুলা আমার হচ্ছে বা এই বিল্ডিং এর পথে এই অফশোর এতে পড়ে কিনা সেটাও খেয়াল রাখতে হয়। এই যে পাইপলাইন যে বসাই, পাইপলাইন বসানোর কয়েকটা মেথড আছে।
প্রথমটা হচ্ছে এস-লে প্রসেস। এস-লে প্রসেসটা কি? এই মেথডগুলো এখানে নর্মালি যেটা হয় যে আমরা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি অফশোর পাইপলাইন বসাবো, সেজন্য এই প্রসেসটা ইউজ করব। এখানে যেটা করা হয়, প্রথমে 12 মিটার একটা পাইপের সেকশন নেওয়া হয়। কত ডায়ামিটার হবে সেটা আমাদের আগে ডিটারমাইন করতে হবে বেসড অন আমাদের নিডের উপর, কিন্তু নর্মালি হচ্ছে আমার লেন্থ হয় হচ্ছে 12 মিটার করে। দেন হচ্ছে এই 12 মিটার পাইপলাইন গুলো হচ্ছে আমার পাইপগুলো প্রথমে ওয়েল্ডেড করা হয়, অর্থাৎ 12 মিটার পাইপ একটা আরেকটার সাথে জোড়া লাগানো হয় ওয়েল্ড করে। দেন ওগুলোর হচ্ছে টেস্ট করা হয়। টেস্টটাকে বলা হয় হচ্ছে এনডিটি টেস্ট, নন ডিস্ট্রাকশন টেস্ট। এটা ওয়েল্ডিং এর টেস্ট ইউজ করা হয়। নর্মালি আমরা যে রিগে আমি যখন ছিলাম তখন হচ্ছে আমরা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু যদি ওয়েল্ড করতাম তাহলে আমরা হচ্ছে এই টেস্টটা করতাম। এনডিটি সার্টিফিকেট থাকা লাগতো আর কি প্রতিটি ইম্পর্টেন্ট ওয়েল্ডিং এর জন্য। এবং তারপর যেটা করতে হয় যে জয়েন্ট ফিল জয়েন্ট কোটিংস, এগুলো অ্যাপ্লাই করা হয় এবং সেটা হচ্ছে একটা বার্জের উপর বসানো হয়। আমার ওয়েল্ডিং সেকশনটা হচ্ছে বার্জ। বার্জ মানে হচ্ছে একটা সামরিক ভেসেল যেখানে পাইপগুলো থাকে, যেখান থেকে হচ্ছে আমি অফশোরে বিভিন্ন কাজ করতে পারি। একটা বার্জের উপর পাইপগুলো প্রথমে তোলা হয়, দেন ওইটার ভিতরে আমরা ওয়েল্ডিং সেকশন থেকে সেখানে পাইপগুলো ওয়েল্ড করা হয় একটার পর একটা সিকোয়েন্সিং এ। দেন এই বার্জগুলোর পিছনে একটি স্টিঙ্গার থাকে যেটা হচ্ছে মাটির অনেক নিচে পর্যন্ত চলে গেছে, পানি অনেক নিচে পর্যন্ত চলে গেছে। সেই স্টিঙ্গার দিয়ে আমার হচ্ছে পাইপলাইন গুলাকে সমুদ্রের নিচে পাঠানো হয়। ছবি যদি আঁকি জিনিসটা একটু অনেকটা এরকম। ভেসেল থাকে এটা, এটা হচ্ছে আমার স্টিঙ্গার সমুদ্রের নিচে। এই জায়গাটা হচ্ছে আমার ওয়েল্ডিং সেকশন। পাইপগুলো হচ্ছে এখান থেকে ওয়েল্ড হয়ে এসে ওকে, এটা হচ্ছে আমার পাইপ। পাইপ এখানে ঢুকতেছে, এই যে এইভাবে করে আমি হচ্ছে সমুদ্রের নিচে পাইপ বসাতে পারি। বুঝা গেল? ওকে, এমনিতে আর অন্য যে মেথড গুলো আছে, আরেকটা আছে হচ্ছে জে লে মেথড। ওকে, এখানে যেটা করা হয় যে আমাদের প্রথমে হচ্ছে পাইপগুলো আগে ভাগে অ্যাসেম্বল করে ফেলা হয় এবং সেগুলো দেন হচ্ছে যে পানির নিচে নামানো হয়। এবং এটা হচ্ছে অনেকটা এয়ারটেল, অনেকটা ইংরেজি জে এর মতো। এইটা দেখতে অনেকটা এরকম হয়। এটার ভিতরে হচ্ছে পাইপ গুলো রাখা হয় এবং লাইনটা নেমে গেছে অনেকটা এরকম। পাইপ গুলো হচ্ছে ইয়ে করে বসানো হয়। এটা হচ্ছে এসলে,
JLA method. এছাড়া প্লাউইং মেথড ইউজ করতে পারি, যেখানে হচ্ছে যে সমুদ্রের নিচে আমি হচ্ছে ট্রেঞ্চ করে করে পাইপ বসাতে পারি, অথবা জেটস, প্রেসার জেটস দিয়েও আমি হচ্ছে ট্রেঞ্চ করে করে সমুদ্রের নিচে পাইপ বসাতে পারি। তারপর হচ্ছে আমাদের বটম টয়িং মেথড আছে, যেখানে হচ্ছে যে পাইপলাইন গুলোকে প্রথমে আগেই বসানো হয়, কিন্তু হচ্ছে জায়গা মতো বসানো হয় না, দূরে কোথাও, যেখানে আমার অনেক কম, কি বলে, ডেপথ অনেক কম, ওখানে সবগুলো পাইপ হচ্ছে আমি একটার পর একটা জোড়া লাগিয়ে বসাবো, দেন একটা ভেসেল দিয়ে আমি পুরো পাইপ লাইনটাকে টেনে নিয়ে জায়গা মতো যাবো। এটাকে বলা হচ্ছে বটম টয়িং মেথড। চার নম্বর হচ্ছে রিল লে মেথড। এখানে হচ্ছে পাইপলাইনটা অংশের পুরোপুরি বানানো হয়, দেন হচ্ছে পাইপলাইনটাকে একটা রিলে পেঁচানো হয়, দেন হচ্ছে ওইটা লোকেশনে নিয়ে গিয়ে দেন হচ্ছে পাইপলাইনটাকে পানির নিচে লে আউট করা হয়। ওকে, কোনো কোশ্চেন? এবার আসি আমরা করোশন প্রোটেকশনে। দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল, একটা হচ্ছে ইমপ্রেসড কারেন্ট। তো পাইপলাইনের করোশন হওয়ার জন্য কি হওয়া লাগে? পাইপলাইনে করোশন হওয়ার জন্য যেটা লাগে, যে আমার একটা অ্যানোড এবং একটা ক্যাথোড থাকা লাগে। যখন একটা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে পজিশনাল ডিফারেন্স হয়, তখন হচ্ছে যেটা হয় যে, এবং যদি সামহাও, এবং এই অ্যানোড এবং ক্যাথোড কোন একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, কোন একটা ক্যাথোড হিসেবে কাজ করবে, এবং যখন হচ্ছে তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স হবে, এবং তার হচ্ছে সয়েলের মধ্যে যে ইলেকট্রোলাইট আছে সেগুলো দিয়ে যদি কানেক্টেড হয়, দেন সেটা একটা করোশন সেল হিসেবে কাজ করবে, এবং তখন হচ্ছে আমার পাইপলাইনে করোশন হবে। তো এগুলো অ্যাকচুয়ালি কিসের উপরে ডিপেন্ড করে? একটা হচ্ছে আমার variations of the soil type,
অ্যানারোবিক এবং অ্যারোবিক সয়েল টাইপ। অ্যানারোবিক যেটা, এই জিনিসটা জানা থাকা দরকার। অ্যানারোবিক সয়েল নর্মাল হচ্ছে অ্যানোড তৈরি করে, অ্যারোবিক সয়েল হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। আর হচ্ছে dissimilar metals between pipe spools. এখন আমাদের প্রোটেকশন সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেটা একটু ব্যাখ্যা করি। স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন সিস্টেম যেটা, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল পটেনশিয়াল অফ মেটালের উপর ডিপেন্ড করে। এখানে যেটা করা হয় যে আমি এই মাটির ভিতরে পাইপের সাথে আরেকটা মেটাল অ্যাড করে দিব, ওকে। এবং তাতে যেটা হবে, যখন হচ্ছে আমার এই করশন সেলটা তৈরি হবে, তখন যে মেটালটা তৈরি করে দিচ্ছি সেখান থেকে করশন হবে। যে মেটালটা আমি অ্যাটাচ করে দিচ্ছি ওইটা থেকে করশন হবে, আমার পাইপ থেকে কোনো করশন হবে না। তো তখন হচ্ছে মেটালটা একটা অ্যানোড হিসেবে কাজ করবে। নর্মালি ম্যাগনেসিয়াম ব্লকস, এটা হচ্ছে অনেক কমন ইউজ হয়। নর্মালি সাবসি কিংবা শর্ট অনশোর পাইপলাইন সিস্টেমে ম্যাগনেসিয়াম ব্লকস অ্যানোড হিসেবে ইউজ করা হয়, স্যাক্রিফিশিয়াল অ্যানোড হিসেবে। আর লং পাইপলাইনের ক্ষেত্রে যেটা করা হয়, যে লং ক্রস কান্ট্রি পাইপলাইন যেগুলো, সেগুলোতে হচ্ছে আমি ইমপ্রেসড কারেন্ট ইউজ করি। এটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি এবং ট্রান্সফরমার দিয়ে আমি হচ্ছে ডিসি ভোল্টেজ তৈরি করি বিটুইন অ্যানোড এন্ড ক্যাথোড। সো এই কারেন্টটা হচ্ছে আমার, এই কারেন্টের কারণে যেটা হয়, পাইপ সারফেস অলওয়েজ হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করে। তোমার মনে আসছে কিনা জানি না, অ্যানোড এবং ক্যাথোডে কি হয়। নর্মালি অ্যানোড থেকে আমার আয়নগুলো ক্যাথোডে যায়, তাই না? সো আমার যদি পাইপটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, ইনট ক্যাথোড হচ্ছে সে কখনো কোনো মেটাল লুজ করবে না, বরং অন্য মেটালের সাথে আর এখানে লাগবে। তো এটাই করা হয় যে আমি ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে আমি পাইপটাকে মেটাল বানিয়ে রাখি। কোনো কোশ্চেন? এবার আমি আসি হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টে। রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক গুলা নিয়ে আমরা, রিস্ক অ্যাসেসমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে আমি কোনো একটা কাজ করার আগে কিংবা কোনো কাজের মাঝখানে যেটা করব, আমি বসে বসে চিন্তা করতে হয় যে আমি যে একটা কিছু বানাইলাম এখানে কি কি রিস্ক আসতে পারে ভবিষ্যতে, আজকে কিংবা আগামী 10 বছর পরে কিরকম রিস্ক আসতে পারে, কি কি ঘটতে পারে, দুর্ঘটনা হোক, এয়া হোক, ন্যাচারালি হোক, কি কি ঘটতে পারে, what the worst could happen.
এবং এই রিস্কের ফলে কনসিকোয়েন্স কি হতে পারে। ওকে, লাইক যদি আমার যে পাইপটা আছে সেটা যদি ইয়া হয়ে যায়, কি বলে, কি জানি, ইটস লাইক, লেটস সে আমি তোমরা বাসা থেকে বইতে আসবা, রিস্ক কি হতে পারে? রিস্ক হচ্ছে যে মেবি তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, দ্যাটস এ রিস্ক। ওকে, এর ফলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি হতে পারে? ওর্স্ট কেস সিনারিও দেখ, একদম সবচেয়ে বেস্ট কেস সিনারিও হালকা একটু চোট লাগা, হালকা একটু ব্যথা পাওয়া। ওকে, সো দ্যাটস হাউ রিস্ক অ্যান্ড কনসিকুয়েন্স ওয়ার্কস, যে রিস্ক হচ্ছে যে কি ঘটতে পারে, এবং কনসিকুয়েন্স হচ্ছে যেটা ঘটলো তার ফলাফল কি হইতে পারে। লাইক যদি আগুন লাগা হচ্ছে একটা রিস্ক, আগুন লেগে হাত পুড়ে যাওয়া হচ্ছে একটা কনসিকুয়েন্স। তো রিস্ক অ্যাসেসমেন্ট আমরা যখন করি, আমরা একটা কাজ নেই এবং সে চিন্তা করি যে এই কাজে আমাদের কি হাউ ক্যান ইট গো রং। ওকে, এবং এই যে যা যা ঘটতে পারে তার ফলে কনসিকুয়েন্স কি হইতে পারে। দেন আমরা দেখি যে ওই রিস্কটা যে ঘটতে পারে তার সম্ভাবনা কিরকম, এবং সেটা কনসিকুয়েন্স যেটা হবে সেটার ডিগ্রি কতদূর, মানে কত ভয়ানক কনসিকুয়েন্স হতে পারে। দেন আমরা দেখি যে আমাদের কি সেফগার্ড আছে কিনা, যে ওই রিস্কটাকে ঠেকানোর মতো। যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে দেন আমাদের হচ্ছে অ্যাকশন আইটেম বানাইতে হয় যে আমাদের এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে যাতে এই রিস্কটা আমাদের না হয়। ওকে, ইটস লাইক এ, এটা স্টেপ বাই স্টেপ ব্যাপার। তো এই সো রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্টে যেটা হয় যে আমরা যেটা করি যে আমরা রিস্ক এবং একে একটা নাম্বার দিয়ে প্রকাশ করতে চাই এবং ক্যালকুলেট করতে চাই যে আমাদের কোন একটা রিস্ক কোন লেভেলে আছে, বুঝছে, এবং রিস্কটা কত দূর রিস্ক হইতে পারে সেগুলো আমরা একটা নাম্বার দিয়ে ক্যালকুলেট করে বের করতে চাই, এই জন্য এটাকে কোয়ান্টিটিভ বলে। এখানে নিয়মটা হচ্ছে তো এইভাবে হচ্ছে এখানে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা রিস্কটাকে অ্যাজ লো অ্যাজ রিজনেবল বানাইতে চাই। ওকে, তো এখানে যেটা করা হয় যে এখানে আমাদের একটা অ্যাকসেপ্টেড রিজন আছে এবং একটা আনএক্সেপ্টেড রিজন আছে। আমরা দেখবো আমাদের রিস্কটা
কোন রিজনটাতে পড়ে, অ্যাকসেপ্টে নাকি আনএক্সেপ্টেবল। যদি অ্যাকসেপ্টেবলে পড়ে তাহলে আমরা হচ্ছে কোনো নেই না, কোনো অ্যাকশন লাগে না। আনএক্সেপ্টেবল যদি পড়ে আমাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। এবং এটা হচ্ছে অনেকটা কি বলে, এটা হচ্ছে রেগুলেশনের পার্ট। নর্মালি যেটা নিয়ম বাংলাদেশে খুব একটা করা হয় না, বাইরের দেশে যেটা করা হয়, বাংলাদেশে করা হয় গার্মেন্টস এর জন্য হচ্ছে বিদেশে বাইরে এটা দেখতে চায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বেশ কিছু ইন্ডাস্ট্রির জন্য যারা বিদেশে করে। পাইপলাইনের জন্য হয়তো করা হয়, আমি ঠিক জানি না, কিন্তু যেটা করা হয় যে এটা রেগুলেটররা চায় যে আমি কি আমার যে এই জিনিসটা করতে থাকি, পাইপলাইন বসাচ্ছি, আমি কি পাইপলাইনে কি কি রিস্ক আসতে পারে সেটা চিন্তা করে দেখছি, পাইপলাইন বানানোর সময় বসানোর সময় এটাকে মেইনটেনেন্স করার সময় কি কি রিস্ক আসতে পারে সেটাকে চিন্তা করে দেখছি, এবং আমি কি এটা যে যদি অ্যাকশন থাকে সেই অ্যাকশন গুলোকে আমি নিয়েছি, এটা হচ্ছে ডকুমেন্ট করে দেখাতে হয়, এটা ডকুমেন্ট থাকা লাগে। ওকে, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব হাইলি প্র্যাকটিস করা হয় বাংলাদেশের বাইরে। সো কোয়ান্টিটিভে আমার নর্মালি ক্যালকুলেশন ইনভলভ থাকে। ওকে, এবং ক্যালকুলেশন করে আমার বের করতে হয় যে আমার রিস্কটা অ্যাকসেপ্টেড রিজনে থাকবে নাকি আনএক্সেপ্টেড রিজনে থাকবে, এবং সেটা কিভাবে করা হয়। প্রথমে আমি যেমন একটা ইন্ডিভিজুয়াল রিস্ক কনসিডার করি। লাইক পাইপলাইন বসানোর সময় let's think about pipeline corrosion. Then আমি চিন্তা করি failure frequency, মানে হচ্ছে আমার এই ঘটনা আগে কতবার ঘটছে। ওকে, সেখান থেকে আমি ক্যালকুলেট করি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি এবং ফেলিওর প্রবাবিলিটি। ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনসিডেন্টটা কতবার ঘটে এবং আমার ফেলিওরটা কতবার হইতে পারে। আবার এইদিকে আমি কি করি, হিসাব করি আমি কনসিকোয়েন্সে যাব। আমি যেটা করি আমি হিসাব করি যে ফেলিওর হইলে খারাপ কি করতে পারে, এবং তারপর আমাকে চিন্তা করতে হয় যে probability of casualty property damage exposure ignition। লাইক আমি corrosion যদি চিন্তা করি যে পাইপলাইনে প্রচুর corrosion হচ্ছে, তাহলে এর কনসিকোয়েন্স কি হতে পারে। একসময় হতে পারে যে পাইপলাইন ফুটে হয়ে গেছে, সে পাইপলাইন দিয়ে হয়তো আমাদের কোনো হাইলি সেন্সিটিভ কোনো গ্যাস যাচ্ছিল, তো কি হবে, গ্যাসটা আমি বাইরে বের হয়ে আসতে পারে পাইপলাইন ফুটে হয়ে। এবং যদি হাইলি সেন্সিটিভ গ্যাস হয় সেক্ষেত্রে হচ্ছে চারিদিকে ছড়ায় পড়তে পারে। তখন আমাদের চিন্তা করতে হবে যদি গ্যাসটা বাইরে হয় এবং চারিদিকে ছড়ায় পড়ে তাহলে কি কারো মারা যাওয়ার চান্স আছে নাকি, তারপর কোনো প্রপার্টি ড্যামেজের চান্স আছে নাকি, যে কোথাও আগুন লেগে গেল, আগুন লেগে কোনো বাসা থেকে পুড়ে গেল, যেরকম
কয়েকবার হয়েছে ঢাকায় যে আমার তিতাসে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যে আগুন লেগে বাসা পুড়ে গেছে। সো এখানে ক্যাজুয়ালিটি ইনভলভ আছে, প্রপার্টি ড্যামেজ ইনভলভ আছে। দেন এক্সপোজার, যদি এটা বিষাক্ত গ্যাসের কোনো, সেটা কি লাইক ছড়ায় পড়ে কি মানুষের হেলথের জন্য কোনো প্রবলেম তৈরি হতে পারে নাকি? ওকে, এবং এখানে আরো অনেক কিছু আছে। এখানে আছে হচ্ছে লাইক আমার গুডউইল লস, আমার কোম্পানির সম্মান চলে যেতে পারে কিনা। ওকে, রিলায়েবিলিটির প্রবলেম হইতে পারে কিনা, এগুলো নিয়েও চিন্তা করতে হয়। আর আমি যখন রিস্ক, এটা টোটাল রিস্ক ক্যালকুলেট করবো যে তার রিস্ক কত, এটা হচ্ছে এই সব কিছুর গুণফল। প্রত্যেকটা জিনিস এখানে এসে গুণ হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমি কোয়ান্টিটিভ রিস্ক অ্যাসেস করতে পারি। Then there is qualitative risk assessment. কোয়ালিটেটিভে আমার ক্যালকুলেশনটা দরকার হয় না। সো এখানে কোনো ক্যালকুলেশন দরকার হয় না। এখানে হচ্ছে আমার প্রথমে একটা রিস্ক ম্যাট্রিক্স বানাইতে হয়। এটা কিভাবে বানাইতে হয়? এটা হচ্ছে অনেকটা এরকম। আমি এর একটা চার্ট বানাবো। হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এরকম নাম্বার লিখবো। তো প্রথমে আমার থাকবে লাইকলিহুড, যে যে রিস্কের কথা চিন্তা করতেছি সেটার হওয়ার চান্স কিরকম। তো প্রথম লাইকলিহুড নর্মালি 1 হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার। সো 1 এর লাইকলিহুড মেবি কি বলে কখনো হয় নাই, এমন রিস্কের কথা চিন্তা করতেছি যেটা হওয়ার চান্স আছে কিন্তু এখনো পর্যন্ত হওয়ার কথা শোনা যায়নি। 2 নাম্বারে happened once in the world, পৃথিবীতে একবার এরকম ঘটনা ঘটছে। এরপর যেতে 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 10 নাম্বারে কি happened once per week। সো উপরে যেটা সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা চিন্তা করবো রিস্কটা হওয়ার সম্ভাবনা কিরকম। এটা হওয়ার সম্ভাবনা কি খুবই কম, নাকি তাহলে হচ্ছে 1 এর দিকে থাকবে, আর এটা হওয়ার সম্ভাবনা কি অনেক বেশি নাকি, তাহলে একদম নিচের দিকে থাকবে। দেন আমরা দেখবো কনসিকুয়েন্স, যে রিস্কের ফলে কনসিকুয়েন্স কেমন হয়। সো এখানে সেরকম 1 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে সবচাইতে কম, নো ফার্স্ট এড দিন না, ফার্স্ট এডও লাগবে না। এর জন্য যদি কোনো আঘাত পাই এটাতে ফার্স্ট এডের দরকার হবে না। আর একদম লাস্টেরটা মাল্টিপল ডেথস, লাইক এমন একটা রিস্ক যেটার ফলে 1 এর বেশি লোক মারা যাবে। ওকে, দেন আমরা যেটা করি
আমরা এখানে লিখি রিস্কটা কি, ধরো রিস্কটা লিখলাম কোন একটা রিস্ক, দেন আমরা এখানে লিখি যে লাইকলিহুডের নাম্বার কত। আমরা দেখি লাইকলিহুডের নাম্বার কত, লেটস সে এই রিস্কের হওয়ার সম্ভাবনা হচ্ছে লাইক বছরে একবার অ্যাটলিস্ট হয়, তাহলে লেটস সে এটা লাইকলিহুড হয়ে গেল 4। দেন কনসিকোয়েন্স হওয়ার ফলে কি হতে পারে, আমরা করে দেখলাম সর্বোচ্চ যেটা হতে পারে হাসপাতালে পড়ে থাকতে হতে পারে 1 মাস। সো এটার লাইকলিহুড আমরা কনসিকোয়েন্স আমরা হিসাব করে বের করলাম যে 6 হচ্ছে, এই অপশনটা হচ্ছে এরকম 6 এর মধ্যে আছে। নাম্বার 6 এ হচ্ছে যে হসপিটালে 1 সপ্তাহ পড়ে থাকবে। সো তখন আমরা হিসাব করি টোটাল রিস্ক, এটা হচ্ছে এই দুটো গুণফল 24, এবং তখন আমরা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স বানাই। এবং সেখানে সব নাম্বার লেখা থাকে, লাইক এখানে আমি ধরো লাইকলিহুডের জন্য 1 থেকে 10 পর্যন্ত ধরছি, আমি কনসিকোয়েন্সের জন্য 1 থেকে 10 পর্যন্ত ধরছি। সো এখানে আমি 1 2 3 4 এভাবে করে করে 99 100 পর্যন্ত রাখবো, এবং তখন আমি এটার মধ্যে কালার মার্কিং করবো। আমি লেটস আমি এইটুক জায়গা সবুজ কালার মার্কিং করলাম, এর মানে কি, মানুষের এইটুকু এরিয়ার মধ্যে যতগুলো রিস্ক, এই যে টোটাল রিস্ক পড়বে সেগুলো আমার জন্য অ্যাকসেপ্টেবল, আমার কোনো স্টেপ নেওয়ার দরকার নেই। দেন কিছু জায়গায় আমি ইয়েলো মার্কিং করব। ইয়েলো মার্কিং হচ্ছে যে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি যে আমার কোনো স্টেপ নিতেও পারি নাও নিতে পারি, এটা এমন একটা জায়গায় আছে। নিলে ভালো, না আমি যদি এক্সট্রা প্রিকশন নিই তাহলে ভালো, যদি না নিই তাহলে কোনো প্রবলেম নেই। আর দেন এখানে রেড, এটাকে আমরা ইয়েলো বলবো, আর এখানে হচ্ছে বাকি অংশটা হচ্ছে আমার রেড। রেড অংশে কি হবে, যদি আমার কোনো রিস্ক হয় যেটা এই অংশে পড়বে, তাহলে আমার অবশ্যই এমন কোনো স্টেপ নিতে হবে অপারেশনে যাতে এইটা মিটিগেট করা যায়। ওকে, আমি এটাকে কখনো অ্যাভয়েড করতে পারবো না এই জায়গায় যেসব রিস্ক থাকবে। সো এইভাবে হচ্ছে আমরা রিস্ক অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করি। কোনো কোশ্চেন? তোমাদের একটা ম্যাট্রিক্স রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের ছবি দেখাই আমি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এখানে গ্রিন জোনে যারা আছে তাদের ব্যাপারে হচ্ছে লো রিস্ক, আমার কোনো স্টেপ নিতে হবে না। মডারেট যেগুলো হচ্ছে ইয়েলো জোনে আছে মডারেট রিস্ক, মেবি স্টেপ নিতে পারি নাও নিতে পারি, কোনো সমস্যা নেই। হাই রিস্ক যেটা ডার্ক ইয়েলো, সেগুলোর ব্যাপারে স্টেপ নিতেই হবে, মানে স্টেপ নিতে হবে, নেওয়াটা হচ্ছে রেকমেন্ডেড। আর রেড জোনে যেগুলা সেগুলার স্টেপ নেওয়া লাগবেই, এবার স্টেপ নিয়ে আবার ক্যালকুলেট করে দেখতে হবে এগুলা কি রেড জোন থেকে বের হয় কিনা, যে স্টেপটা আমি যদি কোনো স্টেপ নেই তাহলে কি এর লাইকলিহুড কমে যায় কিনা কিংবা কনসিকুয়েন্স কমে যায় কিনা। ওকে, যদি না কমে ইন দিস কেস হচ্ছে আমার প্রজেক্ট অ্যাবান্ডন করতে হবে।
ওকে, রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি বিশাল কোর্স নেই ইয়াতে, জাপান বুয়েটে যে ইনস্টিটিউটটা আছে সেখানে। নর্মালি এই কোর্সটা হয় আমার 20 আওয়ার্স এর কোর্স নেই। সো ইটস এ বিগ থিং, রিস্ক অ্যাসেসমেন্ট। আমি এখানে খুবই শর্ট, জাস্ট আধা ঘন্টা খুব শর্ট করে তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে এই কাজটা করা হয়। তো করপশনের যেসব রিস্ক আসতে পারে, risk in pipelines, corrosion leak, corrosion rupture, burst dent, these are the important example of risk that can happen in a pipeline. ওকে, সো এই চ্যাপ্টারটা হচ্ছে এই পর্যন্তই। নেক্সট চ্যাপ্টারে আমি পাইপলাইন টেস্টিং এন্ড কমিশনিং নিয়ে কথা বলবো। আর একটা ঘোষণা আছে, ঘোষণাতে হচ্ছে যে এই কোর্সটা কথা ছিল যে আমি আর মাহবুব স্যার মিলে নিব হাফ হাফ করে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে যে আগামী ক্লাসের পর থেকে বাকি ফুল কোর্সটা হচ্ছে আর একজন ম্যাডাম নিবেন, ওনার নাম হচ্ছে আফিফা তাবাসসুম তিন্নি। ওকে, সো নেক্সট ক্লাসে এই উইকেই হয়তো আমি এর কাছ থেকে এই আমিনকে হচ্ছে যে আমি ওনার নাম্বার দিয়ে দিব। তো ম্যাডাম হচ্ছে এই কোর্সটা নেক্সট উইকের পরে বাকি দিক নেবেন। বুঝে গেছেন? জি স্যার। স্যার নেক্সট ক্লাস আপনি দিবেন? নেক্সট ক্লাস আমি নিব, তারপর থেকে বাকি সবগুলো ক্লাস হচ্ছে ম্যাডাম নিবে। জি স্যার। কোনো কোশ্চেন? ওকে, তাহলে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে কথা হবে।